রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। পাকিস্তান আফগানিস্তান নতুন করে সীমান্ত যুদ্ধ, নিহত কমপক্ষে ২০ জন। ইউক্রেন জুড়ে ৬ শতাধিক মিসাইল ও ড্রোন হামলা রাশিয়ার। কাতারের প্রধানমন্ত্রী বলেছেন, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না। জার্মানিতে ১৮ বছর বয়সীদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের সিদ্ধান্ত, দেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভ। $২৫ বিলিয়ন ব্যয়ে ১১টি সাবমেরিন সংগ্রহ নরওয়ের। ২০ বছরে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অপচয় $২৯ বিলিয়ন। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নতুন করে ছড়িয়ে পড়েছে সীমান্ত সংঘাত। শুক্রবার রাত থেকে দুই দেশের সীমান্তে ভারী অস্ত্রের সাহায্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে উভয় পক্ষে। এতে নিহত হয়েছে কমপক্ষে ২০ জন। পাকিস্তান আর্মি দাবি করেছে, তাদের হামলায় ভারতের ফিতনা আল হিন্দুস্তানের ১৪ সন্ত্রাসী নিহত হয়েছে। খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশের সীমান্তে এসব সন্ত্রাসীরা নিহত হয়েছে। অপরদিকে আফগানিস্তানের তালেবান সরকার দাবি করেছে, পাকিস্তানের হামলায় ৫ জন আফগান নাগরিক নিহত হয়েছে। কান্দাহার এলাকায় এসব আফগান নিহত হয়েছে পাকিস্তানের হামলায়। পাকিস্তান আর্মি ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতিতে জানানো হয়েছে, আফগানিস্তান বিনা উস্কানিতে পাকিস্তানের ওপর হামলা চালিয়েছে সীমান্তে। পাকিস্তান আর্মি এর উপযুক্ত জবাব দিয়েছে। অপরদিকে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান আর্মি বিনা উস্কানিতে আফগানিস্তানে হামলা চালিয়ে সাধারণ মানুষ হত্যা করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতিতে পাকিস্তান আর্মির প্রশংসা করে বলেছেন, সন্ত্রাস দমনে পাকিস্তান আর্মি সাহসী ভূমিকা পালন করেছে। পাকিস্তান আর্মির এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান সীমান্ত এলাকা থেকে সন্ত্রাসীদের পুরোপুরি নির্মূলের জন্য শুরু হয়েছে আজম-ই-ইস্তেকাম নামক এক অভিযান। সব সন্ত্রাসীদের জাহান্নামে না পাঠানো পর্যন্ত চলবে এই অভিযান। গত ২ মাস ধরে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। পাকিস্তানের অভিযোগ, পাকিস্তানের তালেবান সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে আফগান তালেবান সরকার। আফগান তালেবান সরকার বর্তমানে ভারতের মদদে পাকিস্তানি তালেবান দিয়ে হামলা করছে পাকিস্তানের ওপর। দুই দেশের সীমান্ত সংঘাত বন্ধে কাতারে দীর্ঘ আলোচনা চললেও নামে মাত্র যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয় সেই আলোচনা। এদিকে যুক্তরাষ্ট্রের একটি তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০ বছর আফগানিস্তানে দখলদারিত্বের সময় সেখানে যুক্তরাষ্ট্রের অপচয় হয়েছে $২৯ বিলিয়ন। অব্যবস্থাপনা, অপচয় ও দুর্নীতি সহ বিভিন্ন কারণে এসব অর্থ নষ্ট হয়েছে। ভালোভাবে ম্যানেজ করতে পারলে যুক্তরাষ্ট্রের করদাতাদের বিপুল এই অর্থ রক্ষা করা যেত। স্পেশাল ইন্সপেক্টর জেনারেল ফর আফগানিস্তান রিকনস্ট্রাকশন বুধবার প্রকাশ করে এই প্রতিবেদন। আফগানিস্তানে ২০ বছর দখলদারিত্ব বজায় রাখতে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে কমপক্ষে $৭৫০ বিলিয়ন। তবে ডোনাল্ড ট্রাম্পের দাবি, এর পরিমাণ $১ ট্রিলিয়ন বা ১,০০০ বিলিয়ন ডলারের বেশি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর ওই বছরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ বুশ আফগানিস্তান দখল করেন। এরপর দীর্ঘ ২০ বছর পর ২০২১ সালের অগস্ট মাসে তালেবানদের বিজয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের দখলদারের অবসান ঘটে। তালেবানরা নতুন করে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তাদের সাথে পাকিস্তানের সম্পর্কের অবনতি ঘটতে থাকে। অপরদিকে বর্তমানে তালেবান সরকার ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছে ভারতের সাথে, যে ভারত একসময় যুক্তরাষ্ট্রের সহযোগী ছিল আফগানিস্তান দখলে রাখার ক্ষেত্রে। জেলবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তান আর্মিকে দায়ী করেছেন আফগানিস্তানের সাথে সম্পর্কের সাম্প্রতিক অবনতির জন্য। ইমরান খানের সর্বশেষ এই অভিযোগের পর পাকিস্তান আর্মি আরেক দফায় চটেছে তার ওপর। পাকিস্তান আর্মির জনসংযোগ বিভাগ ইমরান খানের এই বক্তব্যকে দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত করেছে। বস্তুত পাকিস্তান আর্মির সাথে বিরোধের কারণে ২০২৩ সালে তাকে ক্ষমতাচ্যুত করে বন্দী করা হয়।
ইউক্রেনে নতুন করে ব্যাপক ভিত্তিক হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত গোটা ইউক্রেন জুড়ে 650টি ড্রোন ও 51টি মিসাইলের সাহায্যে এই হামলা চালায় রাশিয়া। সর্বশেষ এই হামলার লক্ষ্য ছিল ইউক্রেনের সামরিক ও জ্বালানি অবকাঠামো। ইউক্রেনের রাজধানী কিয়েভ, পশ্চিম অঞ্চলীয় শহর লভিভ, পূর্বাঞ্চলীয় শহর খার্কিভ, উত্তরে চেরনিগভ, দক্ষিণে ওডেসা, মিকোলাইভ সহ গোটা ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়ান আর্মি। এছাড়া ইউক্রেনের মধ্যাঞ্চল জাপোরিঝিয়া সহ অন্যান্য এলাকায়ও হামলার ঘটনা ঘটেছে। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের সন্ত্রাসী হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। হামলায় ব্যবহার করা হয়েছে কিনজেল হাইপারসনিক মিসাইল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গত সপ্তাহে মস্কো সফর করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জারেড কুশনার। তারা বৈঠক করেছেন প্রেসিডেন্ট পুতিনের সাথে। এই আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়া শেষ হবার পর দুই পক্ষের মধ্যে নতুন করে শুরু হয়েছে হামলা পাল্টা হামলার ঘটনা। কাতারের প্রধানমন্ত্রী আব্দুর রহমান আল থানি বলেছেন, গাজায় ইসরায়েলি সেনা উপস্থিত থাকা অবস্থায় পূর্ণ যুদ্ধবিরতি সম্ভব নয়। বর্তমানে গাজায় যুদ্ধবিরতি চলছে তা বলার কোনো উপায় নেই, কারণ সেখানে ইসরায়েলি সেনা রয়েছে এবং তারা প্রতিদিন ফিলিস্তিনিদের হত্যা করছে। তাই গাজায় পূর্ণ যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে হলে ইসরায়েলি সেনাদের সরিয়ে নিতে হবে। এদিকে শনিবার 8টি মুসলিম দেশের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, গাজা থেকে একতরফাভাবে ফিলিস্তিনিদের রাফা ক্রসিং থেকে বের করা যাবে না। এটা ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেওয়ার একটি ইসরায়েলি পরিকল্পনা। গাজার ফিলিস্তিনিরা গাজায় থাকবে এবং তাদেরকে সেখান থেকে সরিয়ে নেওয়া বিষয়ে ইসরায়েলের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। সম্প্রতি ইসরায়েল সরকার ঘোষণা করে মিশরের সাথে যুক্ত রাফা ক্রসিং পয়েন্ট খুলে দেওয়া হবে। তবে সেখান থেকে কেবল ফিলিস্তিনিরা মিশরে যেতে পারবে, কিন্তু গাজায় কেউ প্রবেশ করতে পারবে না। একবার যে গাজা থেকে বের হবে সে আর গাজায় ফিরে যেতে পারবে না। রাফা ক্রসিং পয়েন্ট থেকে ফিলিস্তিনিদের এই বের হওয়া নিয়ন্ত্রণ করবে ইসরায়েল। গাজার অসুস্থ লোকদের মিশরে চিকিৎসার নামে রাফা ক্রসিং পয়েন্ট খুলে দিতে চায় ইসরায়েল, কিন্তু চিকিৎসা শেষে তাদের আর গাজায় ফিরতে দেবে না ইসরায়েল। এটাকে ইসরায়েলের শয়তানি সিদ্ধান্ত আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়ে প্রথমে বিবৃতি দেয় মিশর। মিশর জানায়, রাফা ক্রসিং পয়েন্টে মিশরের এবং এটি ইসরায়েলের এককভাবে নিয়ন্ত্রণের কোনো অধিকার নেই। এরপর শনিবার সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিশর, পাকিস্তান, ইন্দোনেশিয়া, তুরস্ক এবং জর্ডান ইসরায়েলের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করে। 10 অক্টোবর গাজা যুদ্ধবিরতি শুরুর পর ইসরায়েল এখন পর্যন্ত যুদ্ধবিরতি লঙ্ঘন করে 600 বার হামলা চালিয়েছে, হত্যা করেছে কয়েকশো ফিলিস্তিনি। শনিবারও ইসরায়েল আর্মি একটি ড্রোনের সাহায্যে একজন মহিলাকে তাড়া করে বোমা হামলা চালিয়ে হত্যা করেছে। জার্মান সরকার সিদ্ধান্ত নিয়েছে 18 বছর বয়স থেকে দেশটির সব যুবক যুবতীদের সামরিক প্রশিক্ষণ দেবে, তবে এটা হবে স্বেচ্ছাভিত্তিক। শুক্রবার জার্মান সংসদ পাশ করেছে এই বিষয়ক একটি প্রস্তাব। এতে বলা হয়েছে, 2026 সালে জার্মান তরুণ সমাজের মধ্যে একটি প্রশ্নপত্র বিতরণ করা হবে। এতে তাদের কাছে জানতে চাওয়া হবে তারা জার্মান আর্মিতে যোগ দিতে চায় কিনা। তবে 2027 সাল থেকে দেশটির সব তরুণ তরুণীদের মেডিকেল পরীক্ষায় অংশ নিতে হবে ফিটনেস পরীক্ষার জন্য। জার্মান সরকারের এই উদ্যোগের বিরুদ্ধে শনিবার গোটা জার্মানিতে বিক্ষোভ করেছে দেশটির তরুণ সমাজ। জার্মান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে ইউরোপে আবার জার্মান আর্মিকে সবচেয়ে শক্তিশালী আর্মিতে পরিণত করার লক্ষ্যে। ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের পর জার্মানি মনে করে রাশিয়া তাদের দেশেও আগ্রাসন চালাতে পারে, তাই জার্মানি সামরিক শক্তি ব্যাপকভাবে বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। জার্মান আর্মিতে বর্তমানে 1,82,000 সেনা রয়েছে। জার্মান সরকারের লক্ষ্য এই সংখ্যা 2,60,000-এ উন্নীত করা এবং 2 লাখ আর্মির একটি রিজার্ভ বাহিনী তৈরি করা। 2011 সালে এঞ্জেলা মার্কেল সরকার জার্মানদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ তুলে দেন। এই আইনের অবসানের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার এবং দেশটির তরুণ সমাজ সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করছে। বস্তুত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পরাজিত জার্মানির প্রতিরক্ষা
যুক্তরাষ্ট্রের হাতে ন্যস্ত। জার্মানরা আর কোনো যুদ্ধ চায় না এবং দেশটি বর্তমানে যে সামরিক প্রতিযোগিতায় নেমেছে তার বিরুদ্ধে অনেকে বিশ্বে এখন পর্যন্ত দুটি বিশ্বযুদ্ধ হয়েছে এবং এই দুটি যুদ্ধেরই হোতা ছিল জার্মানি। গত মাসে ফ্রান্স দেশটির 18 থেকে 19 বছর বয়সী তরুণ তরুণীদের 10 মাস ভিত্তিক স্বেচ্ছাভিত্তিক সামরিক প্রশিক্ষণ শুরু করেছে। $6.5 বিলিয়ন ব্যয়ে জার্মানি থেকে নতুন দুটি সাবমেরিন কেনার সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো সদস্য দেশ নরওয়ে। এর আগে 2021 সালে নরওয়ে জার্মানি থেকে $5.5 বিলিয়ন ব্যয়ে 4টি সাবমেরিন কেনার অর্ডার দেয়। এছাড়া গত বছর নরওয়ে ব্রিটেন থেকে $13.5 বিলিয়ন ব্যয়ে 5টি সাবমেরিন নির্মাণের অর্ডার দিয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউরোপের বিভিন্ন দেশে ব্যাপক অস্ত্র কেনার হিড়িক পড়েছে। 2024 সালে রেকর্ড $334 বিলিয়ন সমরাস্ত্র রপ্তানি করেছে যুক্তরাষ্ট্রের 30টির অধিক প্রতিষ্ঠান। গাজা বর্তমানে এক অভূতপূর্ব মানবিক ও রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। 2 বছরের সামরিক অভিযান এবং কঠোর অবরোধে এই ঘনবসতিপূর্ণ ভূখণ্ড কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল, জ্বালানি ব্যবস্থা, পানির সরবরাহ, প্রশাসনিক কাঠামো কিছুই আর স্বাভাবিক নেই। এই বিপর্যস্ত অবস্থার মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষত যুক্তরাষ্ট্র, ইউরোপীয় রাষ্ট্রসমূহ এবং কিছু আরব দেশ যুদ্ধোত্তর গাজার ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশাসনিক কাঠামো গঠনের প্রচেষ্টা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে আন্তর্জাতিক কর্তৃপক্ষ বোর্ড অফ পিস গঠনের কথা বলা হচ্ছে তা গাজা পুনর্গঠন ও অস্থায়ী শাসন ব্যবস্থার কেন্দ্রের স্তম্ভ হতে যাচ্ছে। এই কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম ওঠার ফলে ভূ রাজনীতির হিসাব আরও জটিল হয়ে উঠেছে। ট্রাম্প আগে থেকেই ইসরায়েলপন্থী নীতি ও বিতর্কিত ডিল অফ দ্য সেঞ্চুরির কারণে ফিলিস্তিনপন্থী মহলের কাছে প্রশ্নবিদ্ধ। ফলে তার নেতৃত্বে গাজার ভবিষ্যৎ প্রশাসন গঠনের উদ্যোগকে অনেকেই সন্দেহের চোখে দেখছেন। বোর্ড অব পিস মূলত প্রায় ডজনখানেক আন্তর্জাতিক ও আঞ্চলিক নেতাকে নিয়ে গঠিত হবে। এর ম্যান্ডেট 2 বছরের জন্য, তবে প্রয়োজনে তা নবায়নযোগ্য। এই বোর্ডের অধীনে থাকবে একটি প্যালেস্টাইন টেকনোক্রেট কাউন্সিল, যারা গাজার দৈনন্দিন প্রশাসন পরিচালনা করবে। যদিও নামমাত্র এটি ফিলিস্তিনি পর্ষদ, কিন্তু বোর্ডের অধীনস্থ হওয়ায় স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সীমিত থাকবে। ফলে ফিলিস্তিনি সার্বভৌমত্ব এবং রাজনৈতিক প্রতিনিধিত্বের প্রশ্নে এটি আদৌ কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। যুদ্ধবিরতির বর্তমান পর্যায়ে গাজায় মাঝে মাঝে সংঘর্ষ, সীমান্ত উত্তেজনা, মানবিক সহায়তা প্রবেশে বাধা এবং রাজনৈতিক বন্দী বিনিময় ইস্যুতে অচল অবস্থা তৈরি হচ্ছে। এই বাস্তবতায় একটি আন্তর্জাতিক প্রশাসন গঠন সহজ নয়, বরং এতে স্থানীয় জন অসন্তোষ ও নতুন রাজনৈতিক অস্থিরতার সম্ভাবনা জেগে উঠতে পারে। পরিকল্পনা অনুযায়ী 2026 সালের প্রথম প্রান্তিকে গাজায় মোতায়েন করা হবে একটি ইন্টারন্যাশনাল স্ট্যাবিলিটি ফোর্স বা আন্তর্জাতিক শান্তি বাহিনী। তাদের কাজ হবে গাজায় ডিমিলিটারাইজেশন প্রক্রিয়া তদারকি করা, মানবিক সহায়তার প্রবাহ নিশ্চিত রাখা, গণ দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা এবং পুনর্গঠন কাজে নিরাপত্তা নিশ্চিত করা। এই বাহিনীর মোতায়েন গাজাকে কার্যত একটি আন্তর্জাতিক প্রোটেক্টরেটে পরিণত করবে, যেখানে স্থানীয় জনগণের শাসন সীমিত হয়ে যাবে। অনেক বিশ্লেষক মনে করছেন এটি গাজার দীর্ঘমেয়াদী রাজনৈতিক কাঠামোকে এমনভাবে বদলে দিতে পারে যে ভবিষ্যতে এই ভূখণ্ডকে পশ্চিম তীরের সঙ্গে একটি একক ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে একত্রীকরণ আরও কঠিন হয়ে যাবে। এমনকি কেউ কেউ আশঙ্কা করছেন এই প্রশাসনিক কাঠামো গাজাকে স্থায়ীভাবে আলাদা করার একটি রাজনৈতিক প্রক্রিয়ার সূচনা। অন্যদিকে সবচেয়ে বড় প্রশ্ন হলো গাজার পুনর্গঠনে অর্থ কোথা থেকে আসবে। অনুমান করা হচ্ছে যে পুরো পুনর্গঠন প্রক্রিয়ায় লাগবে $40 থেকে $60 বিলিয়ন। দাতাদের মধ্যে রাজনৈতিক ভিন্নতা, আন্তর্জাতিক সংস্থাগুলোর আমলাতান্ত্রিক সীমাবদ্ধতা, ইসরায়েলের নিরাপত্তা আপত্তি এবং গাজা প্রশাসনের কাঠামো নিয়ে অনিশ্চয়তার কারণে এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান ফান্ডিং ব্লুপ্রিন্ট ঘোষণা করা হয়নি। অর্থাৎ রাজনৈতিক কাঠামো গঠনের পরিকল্পনা নির্ধারিত হলেও অর্থনৈতিক পুনর্গঠনের ভিত্তি এখনো দুর্বল। আর অর্থ না থাকলে গাজায় অবকাঠামো পুনর্গঠন, চিকিৎসা ব্যবস্থা পুনরুদ্ধার, পানি বিদ্যুৎ পুনঃস্থাপন এবং ঘরবাড়ির পুনর্নির্মাণ কোনোটাই বাস্তবসম্মত হবে না। ঠিক এই প্রেক্ষাপটে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর
$100 মিলিয়ন মানবিক সহায়তা নতুন অর্থনৈতিক কূটনৈতিক সুর তৈরি করেছে। প্রেসিডেন্ট ম্যাক্রোর সঙ্গে যৌথ বৈঠকের পর চীন ঘোষণা করেছে যে এই অর্থ গাজার মানবিক সংকট লাঘব ও পুনর্গঠনে ব্যয় করা হবে। একই সঙ্গে শি জিনপিং স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে চীন একটি সমন্বিত, ন্যায্য এবং টেকসই সমাধান চায়, যার কেন্দ্রে থাকবে দুই রাষ্ট্র সমাধান। চীনের এই ঘোষণা মানবিক সহায়তা সত্ত্বেও এর ভেতরে রয়েছে কৌশলগত বার্তা। যুক্তরাষ্ট্র যেখানে গাজার রাজনৈতিক কাঠামো রূপায়ণে নেতৃত্ব দিচ্ছে, সেখানে চীন মানবিক এবং কূটনৈতিক ক্ষেত্র থেকে নিজেদের শক্ত অবস্থান করছে। এটি মধ্যপ্রাচ্যে চীন যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বিতার নতুন পর্বের সূচনা হিসেবেও দেখা যেতে পারে। চীনের মধ্যপ্রাচ্য নীতি গত এক দশকে বেশ স্পষ্ট। সংঘর্ষ নয়, বরং সমন্বয় ও অর্থনৈতিক অংশীদারিত্ব। ইরান সৌদি আরব সমঝোতায় বেইজিংয়ের ভূমিকা, ব্রিক্স সম্প্রসারণে আরব রাষ্ট্রগুলোর অন্তর্ভুক্তি, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে অঞ্চলে অবকাঠামোগত সক্রিয়তা, এগুলো সবই প্রমাণ করে মধ্যপ্রাচ্যে চীনের প্রভাব বাড়ছে। ফলে গাজায় সহায়তার মাধ্যমে চীন কেবল মানবিক ভূমিকায় নয়, বরং ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামোতেও নিজের উপস্থিতি দৃঢ় করার পথে এগুচ্ছে। ফ্রান্সও এতে যুক্ত হওয়া একটি নতুন ইউরোপ চীন সমন্বিত কূটনৈতিক ধারা তৈরি হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের একক আধিপত্যকে পরোক্ষভাবে চ্যালেঞ্জ জানাচ্ছে। গাজার ভবিষ্যৎ এখন আন্তর্জাতিক শক্তিগুলোর ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রে। যুক্তরাষ্ট্র চাইছে গাজা একটি নিয়ন্ত্রিত, স্থিতিশীল এবং ইসরায়েলের নিরাপত্তা স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রশাসন গড়ে তুলতে। বিপরীতে চীন চাইছে এমন একটি কাঠামো যেখানে ফিলিস্তিনি সার্বভৌমত্ব, মানবিক সহযোগিতা এবং বহুপাক্ষিক সমাধানকে অগ্রাধিকার দেওয়া হবে। এই দুই দৃষ্টিভঙ্গির মধ্যে আরব বিশ্ব 3 ভাগে বিভক্ত হয়ে পড়েছে। কেউ যুক্তরাষ্ট্রপন্থী, কেউ চীনপন্থী, আবার কেউ নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার চেষ্টা করছে। আরব রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিভাজনও গাজার ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও জটিল করে তুলেছে। কিন্তু সবচেয়ে বড় কথা, গাজার ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা শেষ পর্যন্ত আন্তর্জাতিক শক্তির হাতে থাকা উচিত কি, নাকি গাজায় বসবাসকারী 2.3 মিলিয়ন মানুষের হাতে? ফিলিস্তিনি সমাজের বড় অংশ মনে করছে তাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব এই পরিকল্পনায় অত্যন্ত সীমিত। আন্তর্জাতিক ভোটের অধীনে পরিচালিত প্রশাসন যদি জনগণের আস্থা অর্জন করতে না পারে, তাহলে নতুন ধরনের রাজনৈতিক প্রতিরোধ, জন অসন্তোষ এবং অস্থিরতা তৈরি হতে পারে। কারণ ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে যে স্বাধীন রাষ্ট্রের দাবি করে আসছে, নতুন কাঠামোয় সেই রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো সুস্পষ্ট বা বাধ্যতামূলক পথ নেই, বরং চুক্তিতে উল্লেখিত ভবিষ্যৎ রাষ্ট্র গঠন নির্ভর করছে এমন কিছু শর্তের উপর, যা বাস্তবে অর্জন করা অনেক কঠিন। সমগ্র প্রক্রিয়া তাই একটি বৃহত্তর রাজনৈতিক প্রশ্নের দিক নির্দেশ করে। গাজা কি আন্তর্জাতিক প্রশাসনের অধীনে একটি আধা স্বশাসিত অঞ্চল হিসেবে নতুন পরিচয় পাবে, নাকি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পুনর্গঠিত হবে? চীন তার মানবিক ও রাজনৈতিক ভাষ্য দিয়ে দুই রাষ্ট্র সমাধানকে জোরালো করছে। যুক্তরাষ্ট্র নতুন প্রশাসনিক বাস্তবতা তৈরি করতে চায়। ইউরোপীয় দেশগুলো মানবিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি নিজেদের কূটনৈতিক ভূমিকা পুনর্নির্ধারণ করছে। আরব বিশ্ব বিভক্ত থাকার ফলে একটি সমন্বিত আরব অবস্থান তৈরি হয়নি। এই বহুমাত্রিক জটিলতার মধ্য দিয়ে গাজার সামনে অনেক প্রশ্নই রয়ে গেছে। একদিকে যুদ্ধবিরতি টেকসই হবে কিনা, অন্যদিকে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর ভূমিকা কতটা কার্যকর হবে, এসব অনিশ্চয়তা চুক্তির ভবিষ্যৎ নির্ধারণ করবে। পুনর্গঠন তহবিল পাওয়া, প্রশাসনিক কাঠামোর গ্রহণযোগ্যতা, ফিলিস্তিনি জনগণের সমর্থন, ইসরায়েলি নিরাপত্তার নিশ্চয়তা, সবকিছুই সমান্তরালে এগোতে হবে। যদি একটা স্তরেও সংকট তৈরি হয়, পুরো উদ্যোগই ভেঙে পড়তে পারে। চীনের সাহায্য প্রমাণ করে যে আন্তর্জাতিক সমীকরণ বদলে যাচ্ছে, আর যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বোর্ড প্রমাণ করে যে গাজার ভবিষ্যৎ সরাসরি পশ্চিমা কৌশলের সঙ্গে সম্পর্কিত। কিন্তু এই পুরো ভূরাজনৈতিক খেলায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গাজার সাধারণ মানুষ, যারা ঘরবাড়ি, স্কুল, চিকিৎসা ব্যবস্থা, পানি, বিদ্যুৎ এবং নিরাপদ জীবনের ন্যূনতম অধিকার চায়। তাদের কণ্ঠস্বরেই গাজা ভবিষ্যতের প্রধান নির্ধারক হওয়া উচিত। অতএব গাজার বর্তমান সংকট মানবিক হলেও এর মূলে রয়েছে
গভীর রাজনৈতিক বাস্তবতা, আন্তর্জাতিক শক্তির প্রতিযোগিতা, আরব বিশ্বের অভ্যন্তরীণ বিভাজন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কেন্দ্রিক নীতি, চীনের মানবিক ভিত্তিক কূটনীতি, ইউরোপের নতুন সমন্বিত ভূমিকা, সব মিলিয়ে গাজার ভবিষ্যৎ 21 শতকের আন্তর্জাতিক রাজনীতির নতুন রূপান্তরকে প্রতিফলিত করছে। এই রূপান্তরের কেন্দ্রে রয়েছে একটি প্রশ্ন: গাজায় কি শান্তি, সার্বভৌমত্ব ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ প্রতিষ্ঠা সম্ভব, নাকি এটি নতুন এক বহিরাগত নিয়ন্ত্রণ কাঠামোর অধীনে দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরীক্ষাগারে পরিণত হবে? এই প্রশ্নের উত্তরই আগামী বছরগুলোতে গাজার বাস্তবতা নির্ধারণ করবে। গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান খলিল আল হাইয়া বলেছেন, গাজায় ইসরায়েলি দখলদারিত্ব শেষ হলেই কেবল তারা অস্ত্র হস্তান্তর করবেন। তিনি জানান, তখন গাজা শাসনের দায়িত্বে থাকা ফিলিস্তিনি রাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে এই অস্ত্র হস্তান্তর করা হবে। হামাস নেতা বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের অধিভুক্ত কোনো সরকারের কাছে অস্ত্র হস্তান্তরের বিষয়ে হামাসের শর্ত হল উপত্যকায় ইসরায়েলি দখলদারিত্বের অবসান হতে হবে। আল হাইয়া জোর দিয়ে বলেন, ইসরায়েলি দখলদারিত্ব শেষ হওয়ার আগে এ নিয়ে আপোষ করার সুযোগ নেই। তিনি আরো বলেন, আমাদের অস্তিত্ব যেমন দখলদারদের অস্তিত্বের সঙ্গে যুক্ত, তেমনি আমাদের অস্ত্রের সঙ্গেও আমাদের অস্তিত্ব সম্পৃক্ত। এই পরিস্থিতির অবসান ঘটলেই কেবল আমরা আমাদের অস্ত্র ফিলিস্তিনি রাষ্ট্রের কাছে হস্তান্তর করতে পারি। আল হাইয়া দপ্তর এএফপিকে ব্যাখ্যা করেছে, তিনি সরকার বলতে ফিলিস্তিনি রাষ্ট্রকেই বুঝিয়েছেন। দপ্তর জানিয়েছে, অস্ত্রের বিষয়টি এখনও ফিলিস্তিনের বিভিন্ন সংগঠন এবং মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় রয়েছে। হামাস আন্তর্জাতিক বাহিনীকে সীমান্ত পর্যবেক্ষক এবং যুদ্ধবিরতি চুক্তি তদারকির দায়িত্ব প্রদানে সম্মত বলেও জানান খলিল আল হাইয়ার দপ্তর। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসন নিয়ে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি কড়া সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সমর্থিত শান্তি পরিকল্পনার অধীনে সত্যিকারের যুদ্ধবিরতি কার্যকর হতে হলে ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণভাবে গাজা থেকে সরে যেতে হবে। শনিবার দোহা ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। আল থানি বলেন, প্রায় 2 মাস ধরে চলা যুদ্ধবিরতি এখন সংকটপূর্ণ পর্যায়ে, কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ শেষের পথে। তার ভাষায়, এই মুহূর্তে যা রয়েছে তা কেবল একটি বিরতি, এটিকে এখনো যুদ্ধবিরতি বলা যায় না। ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার ও গাজায় স্থিতিশীলতা ফিরলেই এটি পূর্ণ যুদ্ধবিরতি হবে। তিনি আরো জানান, আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু করার চেষ্টা চালাচ্ছেন, যা দীর্ঘমেয়াদী রাজনৈতিক কাঠামো তৈরিতে সহায়ক হবে। তবে আল থানি জোর দিয়ে বলেন, এই ধাপটিও অস্থায়ী হতে হবে, কারণ টেকসই শান্তির জন্য একটি স্বতন্ত্র ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা অপরিহার্য। কাতারের প্রধানমন্ত্রী বলেন, শুধু গাজার সাম্প্রতিক বিপর্যয় সমাধান করলেই হবে না, এই সংঘাতের মূল কারণ আরও গভীরে। এটি গাজা, পশ্চিম তীর এবং ফিলিস্তিনিদের রাষ্ট্র পাওয়ার অধিকারের সঙ্গে সম্পর্কিত। এই ফোরামে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গাজায় প্রস্তাবিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স বা আইএসএফ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, কোন দেশগুলো এতে অংশ নেবে, নেতৃত্ব কাঠামো কি হবে এবং প্রাথমিক উদ্দেশ্য কি, এসব বিষয়ে এখনো অস্পষ্টতা রয়েছে। তুরস্ক গাজা যুদ্ধবিরতির গ্যারান্টার হলেও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার কারণে আইএসএফে তাদের অংশগ্রহণ মানবে না বলে জানিয়েছে ইসরায়েল। দোহা ফোরামে সৌদি কূটনীতিক মানাল রাদওয়ান এক জোরালো বার্তা দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, আমরা যদি ফিলিস্তিনের নিরাপত্তা নিশ্চিত করতে না পারি, তবে ইসরায়েলেরও কোনো নিরাপত্তা থাকবে না। উভয় পক্ষের নিরাপত্তা পরস্পরের ওপর নির্ভরশীল উল্লেখ করে রাদওয়ান সৌদি আরবের দীর্ঘদিনের অবস্থান পুনরায় তুলে ধরে বলেন, ফিলিস্তিনিদের অধিকার ও নিরাপত্তা সুরক্ষিত না হলে আঞ্চলিক স্থিতিশীলতা অসম্ভব। তার এই মন্তব্য আসে এমন এক সময়ে যখন উপসাগরীয় দেশগুলো গাজা যুদ্ধবিরতি উদ্যোগ ও পুনর্গঠন পরিকল্পনা নিয়ে কূটনৈতিক কার্যক্রম জোরদার করছে। রিয়াদ বারবার জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ নির্ভর করবে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে বাস্তব অগ্রগতি এবং বিশ্বাসযোগ্য নিরাপত্তা নিশ্চয়তার ওপর। রাদওয়ানের বক্তব্য সৌদি আরবের বৃহত্তর দৃষ্টিভঙ্গির প্রতিধ্বনি, যেখানে রিয়াদ বলছে, ইসরায়েলের নিরাপত্তা কেবল সামরিক শক্তির ওপর দাঁড় করানো যায় না, এটি নির্ভর করে এমন রাজনৈতিক সমাধানের ওপর যা ফিলিস্তিনের সার্বভৌমত্ব, ভূখণ্ড ও দীর্ঘমেয়াদী নিরাপত্তাকে স্বীকৃতি দেয়।
এদিকে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের জন্য ইসরায়েলকে তাদের অবস্থান থেকে সরে আসতে একটি অন্তর্বর্তী শাসন কাঠামো প্রতিষ্ঠা করতে এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন মোতায়েনের আহ্বান জানিয়েছে মিশর। দোহা ফোরামে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেন, আমাদের যত দ্রুত সম্ভব এই বাহিনীকে মোতায়েন করতে হবে, কারণ ইসরায়েল একপাক্ষিকভাবে প্রতিদিন যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। তিনি যুদ্ধবিরতি যাচাই ও পর্যবেক্ষণ করার জন্য হলুদ রেখা বরাবর এই স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করার আহ্বান জানান। ইরান এবং মিশরের শীর্ষ কূটনীতিকরা বলেছেন, গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নিতে হবে। শনিবার এক টেলিফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং তার মিশরীয় সমকক্ষ বদর আবদেলাত্তি বলেন, চুক্তির পরেও ইসরায়েল দুঃখজনকভাবে গাজা ও লেবাননে আগ্রাসন অব্যাহত রেখেছে। গাজায় হামাসকে নির্মূল করা এবং সব বন্দীকে মুক্ত করার ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হবার পর 2 বছর পর ইসরায়েল 10 অক্টোবর যুদ্ধবিরতি চুক্তিতে আসতে বাধ্য হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় প্রতিষ্ঠিত 20 দফা গাজা চুক্তি শুরুর পর থেকেই ভঙ্গুর ছিল। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 366 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে 2024 সালের নভেম্বরে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হয়। 2023 সালের অক্টোবরে গাজায় তেল আবিব সরকারের গণহত্যামূলক হামলা থেকে ওই সংঘাতের সূচনা হয়েছিল। লেবাননে 4000-এরও বেশি মানুষ হত্যার পর যুদ্ধক্ষেত্রে বড় ধরনের ক্ষতির মুখে লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি মানতে বাধ্য হয়। খবরে বলা হয়, ইরান ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী গাজা ও লেবানন ইস্যু ছাড়াও পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আরও বৈঠক করার ব্যাপারে সম্মত হন। আরাকচি মিশরের পররাষ্ট্রমন্ত্রীকে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি সম্পর্কে তেহরানের অবস্থানও অবহিত করেন। মার্কিন দূত টম ব্যারাক জানিয়েছেন, অতীতে যুক্তরাষ্ট্র 2 বার ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা চালালেও কোনো অর্থবহ ফল পায়নি। দ্য ন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে ব্যারাক বলেন, এসব কৌশল কাজে আসেনি এবং এগুলো পুনরায় প্রয়োগ করা উচিত নয়। তিনি জানান, ওয়াশিংটন বর্তমানে ইরানের সরকার পরিবর্তনের নীতি অনুসরণ করছে না এবং ইরানকে ঘিরে যেসব অমীমাংসিত বিষয় আছে তা আঞ্চলিক পর্যায়ে সমাধান করা জরুরি। ব্যারাকের মতে, আঞ্চলিক সংলাপ এবং বহিরাগত শক্তির হস্তক্ষেপ কমানোই পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতার দীর্ঘমেয়াদী পথ তৈরি করতে পারে। ব্যারাক আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি চুক্তি চান, তবে তেহরানকে অবশ্যই সত্যিকার আলোচনার অভিপ্রায় প্রদর্শন করতে হবে। ইরান ইস্যুর পাশাপাশি ব্যারাক জানান, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিস্তৃত ভূ রাজনীতিকে পুনর্গঠনের চেষ্টা করছে। এর মধ্যে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতিকেও তিনি গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন। আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ব্যারাকের এসব মন্তব্য সামনে আসে। এর আগে অক্টোবর মাসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছিলেন, যুক্তরাষ্ট্রের বাধার কারণেই ইরান, ইউরোপের 3 দেশ ও যুক্তরাষ্ট্রের আলোচনার অগ্রগতি থেমে গেছে। কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে চলতে থাকা 3 দিনব্যাপী শান্তি আলোচনা। এদিকে আলোচনার শেষ দিন শনিবার ইউক্রেনের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আকাশপথে বেশ বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। ফ্লোরিডায় শনিবারের আলোচনার দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার সঙ্গে টেলিফোনে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনারের গঠনমূলক কথা হয়েছে। তবে দুই পক্ষই একটি বিষয়ে একমত, সত্যিকারের শান্তি প্রতিষ্ঠায় অর্থপূর্ণ অগ্রগতির জন্য মস্কোর ইচ্ছার উপর পুরো বিষয়টি নির্ভর করছে। আলোচনায় কূটনৈতিক তৎপরতার পাশাপাশি যুদ্ধক্ষেত্রের বাস্তবতা তুলে ধরা হয়, যেখানে দেখা যাচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চল জুড়ে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। শুক্রবার ভোররাত থেকে ইউক্রেনে নতুন করে ব্যাপক আক্রমণ শুরু করে রাশিয়া। এই হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ সামরিক বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে রাশিয়া 653টি ড্রোন ও 51টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলায় মোট 29টি এলাকায় আঘাত হানা হয় বলে নিশ্চিত করেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগোর ক্লাইমেনকো। হামলায় জাপোরিঝিয়া পারমাণবিক ক্ষেত্রের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেখানকার রিঅ্যাক্টরের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়। এই পারমাণবিক অবকাঠামোর বন্ধ হয়ে যাওয়া 6টি রিঅ্যাক্টরকে ঠান্ডা রাখতে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন।
বিষয়টি নিয়ে এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক আণবিক শক্তির সংস্থা IAEA। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।